গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে, আপনারা খবর পেয়েছেন। যমুনাতে আবার আরেকটা আন্দোলন দানা বেঁধেছে। যমুনার মুখে অবস্থান গ্রহণ করেছে। দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্কর রূপ নিয়ে রাজপথে তারা তাণ্ডব করতেছে এবং সেনাপ্রধানের বক্তব্যের পরে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা দেখেন যে কি করতে। এদিকে আজ আবারও ডক্টর ইউনূসের বাসভবনের সামনে ভয়াবহ তাণ্ডব শুরু হয়। সেনাপ্রধানের ঘোষণায় আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পায়। ডক্টর ইউনূস সহ সবাই বিপদে আছে, সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আবারও বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। বিশেষ করে ঢাকার জন্য আজ আবারও তাদের দাবি আছে, সেগুলো পূরণ না করা হয় তাহলে পুরো ঢাকা অচল করার আলটিমেটাম তারা দিয়েছে। দেশ নতুন করে একটা সংকটের দিকে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর নিজের এলাকা দেবিদ্বার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমার চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে। ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত এই 6 রত্নের গত 8 মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে। মোহাম্মদ ইউনূসকে সরাতে এবার আসরে নামলেন সেনাপ্রধান। একাধিক সোর্স মারফত যে খবর এসছে সেখানে জানা যাচ্ছে সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্ট আছেন সেখানে একটি গোপন বৈঠক করেছেন, যার মূলে একগুচ্ছ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই খোঁজার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত ক্ষুব্ধ এই সেনাপ্রধান। কথা প্রচলিত আছে বাংলা কথায় যে পাপ কখনো পাপে কেউ ছাড়ে না। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ মাহমুদ এনসিপি হলো 12 ভাই আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। আপনি মেয়র হতে দিবেন না, আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসে রাখবেন, উত্তরের মেয়র বানাইবেন, প্রশাসক বানাইবেন। এটা হতে পারে না। ক্ষমতা নিয়ে নিছে আর ইউনূস স্যার অ্যারেস্ট সমস্ত ফুল ওয়াকার সাহেবকে এবং ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। যে বাংলাদেশে এখন একের পর এক ঘটনা ঘটছে এবং যেভাবে প্ল্যান করছি যে আগামীকাল কি করব সেই প্ল্যানেও স্টিক থাকতে পারছি না, তার আগেই নতুন করে ঘটনা ঘটছে। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে, আপনারা খবর পেয়েছেন। এই মিটিং সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও জারি করা হয়েছে। তো আমরা এই প্রেস রিলিজে আসলে খুব সামান্য পেয়েছি। এই মিটিং এ কি হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছে। তো আমার মনে হলো যে আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা উচিত। গতকাল মিটিংটি হয়েছে, বলা হচ্ছে 30 মিনিট হয়েছে, আসলে মিটিংটি হয়েছে 18 মিনিট। এই মিটিং এ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। ডক্টর আসিফ নজরুল এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ব্রিফ নেওয়ার জন্য ডাস্টবিন শফিক, যে ডক্টর ইউনূসের প্রেস সচিব, সে থাকতে চেয়েছিল, তাকেও থাকতে দেওয়া হয়নি। এবং এত রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে এখানে ওই যে চা কফি দেওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এই মিটিং এ মূলত কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, কিছু কথা বলেছেন ডক্টর ইউনূস। এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, যিনি বিমান বাহিনীর প্রধান। এখানে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে 5ই আগস্টের পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের জান মালের হেফাজত করব, কিন্তু আমি এটা করতে পারিনি। আমার এই না পারার মূল কারণ হলো উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক, তারা আইন শৃঙ্খলার নিয়ম নীতি কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, যে কারণে আমি দেশবাসীর কাছে দেওয়া আমার কথা রাখতে পারিনি। এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ক্র্যাকডাউন শুরু করি তাহলে এইসব উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না। এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, বাংলাদেশের মিডিয়ায় আসেনি। গত 16ই মে
জাতিসংঘের কিছু পণ্য নিয়ে একটি জাহাজ আরাকান আর্মির উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল। সেই জাহাজে কি ছিল এটা নিশ্চিত নয়। কেউ বলছে সেখানে লজিস্টিক ছিল, কেউ বলছে সেখানে আরাকান আর্মির জন্য আর্মস ছিল। হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজকে প্রতিহত করেছে এবং বাংলাদেশে ঢুকতে দেয়নি, তাদের গন্তব্যে পৌঁছতে দেয়নি। এইটি নিয়ে খলিলুর রহমান নৌবাহিনীর প্রধানকে চ্যালেঞ্জ করেছেন যে কেন জাতিসংঘের পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। নৌবাহিনীর প্রধান জানিয়েছেন যে এই জাহাজ যে আসবে এই তথ্য তাদের কাছে কিংবা বাংলাদেশ সরকারের কাছে ছিল না। সুতরাং এই ধরনের কোনো অগ্রিম তথ্য প্রদান না করে একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় ঢুকে যাবে এবং সেটি তার গন্তব্যে যাবে, এটি বাংলাদেশ নৌবাহিনী অ্যালাউ করতে পারে না। এবং নৌবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে জাতিসংঘের কোনো পণ্য আসলে এর আগে যেমন ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কার্গো বিমানে করে এসেছে এবং পরে ইউএন এর কাভার্ড ভ্যানে গেছে, সেইভাবে আসতে হবে। এভাবে লুকিয়ে চুরিয়ে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে এভাবে কোনো পণ্য আনা যাবে না। তো এটি নিয়ে খলিল অসন্তোষ প্রকাশ করেছেন। জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানানভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন। সুতরাং এই সময়ে এবং এক পর্যায়ে মিটিং এর এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। একদম প্রয়োজনীয় দু একটি কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি। এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে মানবিক করিডোরের নামে টেকনাফের একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সহ সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট ঘোষণা তারা জানতে চান, দেশবাসী জানতে চান। তো এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা আজকে সকাল 10:30টায় প্রেস কনফারেন্স করে দেশবাসীকে করিডোর এবং বন্দর দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন। আমি যখন আপনাদের কথা বলছি তখন 10:30টার বেজে গেছে, কিন্তু বাংলাদেশে কোনো প্রেস কনফারেন্স হয়নি। কিন্তু যে মুহূর্তে আমি রেকর্ডিং করতে যাব তখন শুনলাম যে আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় সরকারের পক্ষ থেকে এই করিডোর এবং বন্দর নিয়ে কথা বলা হবে। তারা কি বলবে, কতটুকু প্রকাশ করবে, কতটুকু লুকিয়ে রাখবে, সেটি আমরা এই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবং এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন হয়তো বাই দিস টাইম ইউ অলরেডি নো অ্যাবাউট দিস। তো এই যমুনার এই বৈঠক নিয়ে অনেক কথাবার্তা ফিসফাস হচ্ছে। আমি আপনাদের একদম জেনুইন সোর্স থেকে পাওয়া ইনফরমেশন গুলো জানালাম। ইতিমধ্যে ঢাকায় ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে দরবারটি শেষ হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে সেই দরবারের বিস্তারিত খবরও পাবো এবং সেটি নিয়ে আজকেই আমি সম্ভবত রাতেই আরেকটি ভিডিও করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন। তাকে আদালতে তোলা হয়েছিল, সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যা মামলার আসামি তিনি। বর্তমান বাংলাদেশে এগুলো একেবারেই নতুন কিছু না। শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর হত্যাকারী চারদিকে, সবার বিরুদ্ধে হত্যা মামলা। আওয়ামী লীগের সাথে থাকা কোনো না কোনোভাবে অ্যালাইন্ড লোকজন, মোটা দাগে সবাই আসলে অপরাধী, আমার কাছে তাই মনে হয়। সুতরাং নানান অপরাধে অনেককে অ্যাকিউজ করা যায়, অভিযোগ আনা যায়, বাকিটা আদালত দেখবে। কিন্তু সবাইকে গণহারে হত্যা মামলা। আরেকটা নজির দেখলাম, নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়ার পর থেকে নানামুখী আলোচনা চলছে, ফান চলছে। এরকম একটা ফান দেখলাম, কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না, তাই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা, মুজিবকে নিয়ে যে সিনেমা হয়েছে সেই ফারিয়াকে ধরে সেটার শখ মেটানো হলো, ইত্যাদি ইত্যাদি। পাল্টা প্রশ্ন করছেন, শেখ হাসিনার কে যদি চরিত্রে অভিনয় করাকে যদি গ্রেফতার করা হয়, আরও অনেক শিল্পী আছেন যারা ওই সিনেমায় অভিনয় করেছেন, দেশে আছেন, বহাল তবিয়তে আছেন, তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? যদিও সরকারের দিক থেকে এটাকে তো কারণ বলা হয়নি, হবার কথা না। সরকারের দিক থেকে যা বলার কথা তাই বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলছেন তার বিরুদ্ধে মামলা আছে, তাকে না ধরলে তো বলতেন যে কেন যেতে দিলাম।
কাকে বা কিসেকে ইন্ডিকেট করা হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। নুসরাত ফারিয়ার গ্রেফতারের সাথে সাথেই এই আলোচনা এসছে, কিন্তু আমার কাছে এই ধরনের হত্যা মামলা দিয়ে যাকে তাকে ধরার সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হয়ে গেছে সেটা নিয়েই আসলে কথা বলা দরকার। সেটার সাথে আমি জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছিল, শাস্তি হয়েছিল, সেটাকেই তুলনা করতে চাই। আমরা খেয়াল করছি নুসরাত ফারিয়ার সাথে যখন এই ধরনের কাজ করার চেষ্টা করা হচ্ছে তখন এই কথাবার্তা আমরা বলছি যে কয়েকদিন আগেই আওয়ামী লীগের সময়কার ডেপুটি স্পিকার, পরে স্পিকার এবং প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদকে দেশ ছেড়ে চলে যেতে দেয়া হলো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বয়ং সরকার প্রধান উপদেষ্টার অগোচরে এই ঘটনা ঘটতে পারে না। মানে সরকার পুরোটা এটার সাথে জড়িত এবং দায়ী। এবং তিনি যখন গেছেন তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু করে তিনি ওখান থেকে বলেছেন, উনি বর্ডার দিয়ে মাথায় মাফলার বেঁধে লুঙ্গি পরে বেরিয়ে চলে যান নাই। সুতরাং সরকার সেটা করতে দিয়েছে। এই দেশে এইরকম একজন মানুষ যিনি আওয়ামী লীগের একেবারে মূল নীতি নির্ধারণী জায়গায় বসে থেকেছেন পুরোটা সময়, তিনি পালিয়ে যান। আর নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা, আমি ঠিক জানি না নুসরাত ফারিয়ার সাথে আওয়ামী লীগের কোনো কোলাবোরেশন ছিল কি না, কী ছিল, কেমন ছিল, কতটুকু ছিল। রায়দার তার জুলাই এবং আগস্টের কিছু ফেসবুক স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন যেখানে তাদেরকে এই আন্দোলনের সাথে সংহতি জানাতেও দেখা গেছে। কিছু আসে যায় না, ধরে নিলাম উনি সংহতি জানাননি এবং উনি আওয়ামী লীগের সাথে তার দহরম মহরমও ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি হত্যা মামলার আসামি হতে পারেন কিনা, তিনি কি হত্যা করেছেন কিনা বা কোনোভাবে জড়িত আছেন কিনা। চাইলেই হত্যা মামলা যে করে দেয়া যায়, সরকার যে দায়ী করছে বা বলছে কেউ যদি মামলা করে আমরা কি করব, আমরা তো করি নাই, এগুলো ফালতু কথা। আমরা একটু পেছনে যাই, বহুবার বলেছি কিন্তু এই প্রসঙ্গে আবার একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করলেন, বিচার করতে শুরু করলেন, তখন প্রতিটা বিচারে সিরিয়াস প্রসিডিউরাল প্রবলেম ছিল। মানে উনি আসলে কিছু মানুষজনকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছেন, উনি সেটা করেছেন। উনি এভাবে বলি যে ভারত আসলে চেয়েছিল, ভারত তার মাধ্যমে এই কাজগুলো করিয়েছে। এর মধ্যে কোনো একটা মামলা সঠিক প্রসিডিওরে হয়েছে, নিখুঁতভাবে হয়েছে, যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিচারিক হত্যাকাণ্ড, সেটাও জাস্টিসের সাথে হয়েছে, এটা বলার স্কোপ নাই শেখ হাসিনার এই কারণেই, কারণ প্রসেসটা ঠিক ছিল না। ফলে যেটা দাঁড়ালো, পরবর্তীতে এসে জামায়াতের পক্ষে এই ন্যারেটিভ এখন বাজারে চালু করা সহজ হলো যে তাদের ওপরে অন্যায় করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আবারও বলছি, প্রসেসটা অন্যায়। এবং এখন তাদের এই অপরাধগুলো যে তারা কেউ করেননি, কোনোভাবে জড়িত ছিল না, এই আলাপ তোলাও সম্ভব হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে জামায়াতের যেসব নেতাকে ওখানে নেওয়া হয়েছে সবার ইকুয়াল অপরাধ ছিল না, ইনভলভমেন্ট ছিল না, কিন্তু কোনো নেতা কি ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের সহযোগী ছিলেন না? আমাদের হিস্ট্রি বলে ছিলেন। হিস্ট্রি, আবারও বলছি, এটা হলো একটা পারসেপশন, হিস্ট্রির আলাপ আমরা করব, কিন্তু বিচার দেওয়ার ক্ষেত্রে সেটার প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী কাজ হবে। কিন্তু একটা ভুল প্রসেসের কারণে জামায়াতের পক্ষে এখন এই আলাপ তোলা সম্ভব হয়েছে ওই বিচারটাকে ইন্ডিকেট করে। ঠিক একই রকম ঘটনা, একই রকম ঝুঁকি আমি দেখছি আওয়ামী লীগের যখন অপরাধের বিচার করতে যাব। আওয়ামী লীগের নানান রকম অপরাধ আছে, দুর্নীতি আছে, প্রতিপক্ষের উপরে হামলা আছে, খুন করেনি কিন্তু পিটিয়েছে আছে, চাঁদাবাজি আছে, সরকারি জায়গায় দুর্নীতি, নানান কিছু প্রত্যেকে নানানভাবে অ্যাকিউজ করা যায়। কিন্তু প্রত্যেককে হত্যা মামলা দেওয়ার মাধ্যমে ওই অপরাধগুলো আসলে খেলো হয়ে পড়লো। দিনের শেষে দেখা যাবে এই মামলাগুলো আদালতে টিকবে না। এবং আমরাও চাই না বর্তমান বাংলাদেশে আদালত কোনো রকম কোনো মিথ্যা মামলাকে এন্টারটেইন করুক। তো এগুলো যদি খারিজ হতে থাকে কোনো একদিন, আমরা তো মনে করি ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে, না, ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না। কোনো একদিন আওয়ামী লীগ এই প্রশ্নগুলো তুলবে যে আমরা তো কোনো অপরাধ করি, দেখো আদালতে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু তো প্রমাণ করা যায়নি। সমস্যা হচ্ছে যেগুলো প্রমাণ করা যেত সেই জিনিসগুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে সেই মামলাগুলো করা হয়নি, ফাজলামো করা হয়েছে হত্যা মামলা দেওয়ার নামে। বোধ করি হত্যা মামলা দিলে জামিন ডিনাই করা যায় এবং জামিন ডিনাই করে একটা মানুষকে জেলে আটকে রাখা যায়। এই সরকারের এটাই কৌশল। মানে হত্যা মামলা দিলেই নিতে হবে কেন? কোনো পাবলিক যদি দিতে চায় যে একটা মামলায়, সেটা নিতে হবে কেন? মামলা নেয়, আমি আপনি যে কারো বিরুদ্ধে গিয়ে হত্যা মামলা করে দিতে পারি, থানায় গিয়ে পারি না।
আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গ্রেফতার না করলে তো বলতেন ইত্যাদি ইত্যাদি, আমরা জানি সরকারের দিক থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এরকম যে এসব মামলায়ও তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করতে। দ্যাটস ফাইন। তো নুসরাত ফারিয়া বিদেশে যেতে চেয়েছেন, আপনি যদি মনে করেন মামলা আছে তাকে যেতে দেবেন না, কাগজে কলমে ধরে নিলাম। আবার স্মরণ করি হামিদের বিরুদ্ধে কিন্তু একই রকম মামলা ছিল। যাই হোক, আপনি তাকে যেতে না দিতে পারেন, তাকে বাধা দেন, দেশের মধ্যে নিয়ে আসেন। গ্রেফতার করতে হবে কেন? প্রশ্নটা ওই জায়গায়, গ্রেফতার করতে হবে কেন? গ্রেফতার করা হলো, কারাগারে পাঠানো হলো, ভালো কিছু হয় না এতে, ভালো কিছু হয় না। নিজের হাতে ক্ষমতা থেকে নিজেকে অনেক কিছু মনে করেছিলেন শেখ হাসিনা, তার পতন হয়েছে, পতন হয়েছে। এবং শেখ হাসিনা পতন করিয়েছিলাম আমরা, আমাদের সমাজের সকল নাগরিক তার হিউম্যান রাইটস, সিভিল এবং পলিটিক্যাল রাইটস উপভোগ করবে। এই জন্য সেটা আওয়ামী লীগও বহুবার বলেছি। বিচারে আমরা শেখ হাসিনার জন্য বিচার চাই, শেখ হাসিনার জন্য ন্যায় বিচার, ইনসাফ চাই, সঠিক প্রসেসে একটা বিচার তার জন্য নিশ্চিত করতে চাই। তাতে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে, ফাঁসি হতে পারে, সেটা পরের কথা। কিন্তু এই জায়গায় কোনো খুঁত আমরা রাখতে চাই না। আমরা যদি এসব করে বেড়াই, সেই আওয়ামী লীগের গায়েবী মামলার সাথে কি পার্থক্য হলো? করছি এবং সরকারের সায়ও আছে দেখছি। আমি জানি না, আমি ইদানিং আর সরকারকে আহ্বান জানি না। আওয়ামী লীগের সময়টা বলতাম, আমি সরকার কিছু বলছি না, জাস্ট জনগণকে বলছি জাস্ট জিনিসটা দেখে রাখুন। আমি ওই সরকারের প্রতি আসলে তেমন কোনো আহ্বান এখন আর জানাই না, কারণ আমি দেখছি এই সরকার ইনক্রিজিংলি প্রচুর সরগোল হয়েছে না এই মামলাগুলো নিয়ে, কোনো কেয়ার করেছেন তারা ইনক্রিজিংলি তারা যা মনে করছেন, যেভাবে মনে করছেন তাই তারা করার চেষ্টা করছেন, সেদিকে এগিয়ে যাচ্ছেন, কাউকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছেন না। একটা সময় তারা রেসপন্ড করতেন, মানুষের কথা শুনতেন, মানুষের সাথে কমিউনিকেট করতেন টু সাম এক্সটেন্ট, যে মানুষ কোথায় কী বলছে, টকশোতে কী বলছে, ফেসবুকে কী বলছে, অন্য জায়গায় কী বলছে, সেগুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন, সেটা অনুযায়ী রেসপন্ডও করতে দেখেছি। কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাগুলো থেকে সরে আসছেন। ক্ষমতার বয়স যত বাড়তে থাকে তখন সম্ভবত এই পরিস্থিতিগুলো তৈরি হয়। সো একটা সরকার 9-10 মাস না যেতেই যদি এটা হয়, একটা সরকার শেখ হাসিনা যদি 15 বছর ক্ষমতায় থাকেন, তিনি আমরা বলি না যে আইভরি টাওয়ারে চলে গিয়েছিলেন, সেটা তো অনিবার্য। এই সরকার তো 15 বছর না, 15 মাসের দিকে যেতে থাকলেই আমার মনে হয় তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি রিলাক্টেন্ট হবে এবং আমাদেরকে অবাক করে দেবেন। বটম লাইন, একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি করতে এমন একটা সরকার আসলে আসতে হবে। আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে এই সরকারের একটা বড় সমস্যা হচ্ছে ওকে নির্বাচন করতে হবে না। সুতরাং মানুষ কীভাবে দেখলো, কী দেখলো, কেমনভাবে দেখলো, সেটা তার বিষয় না। আবার একটা কথা একই সাথে জরুরি, মানুষ যদি কোনো কিছুকে, অন্যায় কোনো কিছুকে পছন্দও করে, রাষ্ট্রের জায়গা থেকে, সরকারের জায়গা থেকেও আবার সেটা করা যায় না। নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা যদি এমন হয়, কাগজে কলমে বলছি 50%-এর বেশি মানুষ সমর্থন করে বা পছন্দ করে, তারপরও এটা করা যাবে না, কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে সেটার ন্যায় বিচার নিশ্চিত করা, কারো উপরে যাতে কোনো রকম অবিচার না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সব সম্ভবের বাংলাদেশে নারী নীতি নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে। আপনারা জানেন যে অতি সম্প্রতি ইউনূস সরকারের কাছে এই নারী নীতি সংক্রান্ত একটি কমিশন, তারা নারী নীতি প্রণয়নের জন্য কতগুলো সুপারিশমালা দিয়েছেন। সেখানে নারীর সম অধিকার এবং উত্তরাধিকার আইনে নারীর কিছু অধিকারের কথা বলা হয়েছে। তার পাশাপাশি পরোক্ষভাবে এমন কিছু প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে, যার ফলে কী হলো, বাংলাদেশের যে পুরুষতান্ত্রিক সমাজ, তারা সবাই ক্ষেপে গেছে। বিশেষ করে আমাদের দেশে যে ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, যারা নিজেদেরকে তৌহিদি জনতা ভাবতে পছন্দ করেন, তারা রীতিমতো ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন। কারণটা হলো এই যে নারী নীতি, আমাদের দেশে যারা নারীবাদী আন্দোলন করেন এবং কোনো কিছু হলেই তারা যাকে বলা হয় আধুনিকতার নামে, তারপর তারা প্রগতির নামে, ধর্মনিরপেক্ষতার নামে, এই নারীরা যে জিনিসগুলো প্রচার করতে চান, যে কথাগুলো বলতে চান, তারা যে পোশাকগুলো পরতে চান, তারা যে রাস্তাঘাটে যে কাজকর্মগুলো করতে চান, তারা প্রকাশ্যে সিগারেট খেতে চান,
শর্টস পরে ঘুরতেছেন ইউরোপ আমেরিকার মতো। তারা কেবলমাত্র ব্রা পরে ইউরোপ আমেরিকার মতো যাকে বলে সুইম কস্টিউম পরে তারা ঘুরতে চান। আমাদের দেশের অনেক নারী রয়েছে। তো এটাকে তারা বাংলাদেশে যারা অপর কনজারভেটিভ পরিবারের নারী রয়েছেন তাদেরকে এই গ্রুপে আনার জন্য এই নারীবাদীরা যে বিভিন্ন সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এটার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টাতে এসে যারা কনজারভেটিভ সোসাইটি রয়েছে, নিজেদেরকে যারা তৌহিদি জনতা ভাবেন, তাদের একটা ধারণা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমে ছিলেন, তার সঙ্গে এনজিওর যারা লোকজন রয়েছে তাদের খুবই সখ্যতা, এবং এনজিওরা বাংলাদেশটিকে পশ্চিমাদের একটা তাবেদার রাষ্ট্র বানিয়ে এদেশে সর্বনাশ ঘটানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এতে করে আমাদের ইমান যাবে, একিন যাবে, মা বোনের ইজ্জত যাবে, সম্মান যাবে, মর্যাদা যাবে, এবং আমাদের নারীগুলো যাকে বলে রীতিমতো আর কি বলবো পথবধূ হয়ে যাবে এরকম। আপনারা জানেন যে বহুদিন ধরে কমিউনিজমের বিরুদ্ধে আমাদের দেশের তৌহিদি জনতা তারা ওয়াজ মাহফিলে নানা রকম বক্তব্য দিয়ে আসছেন। তো এখানে দেলোয়ার হোসেন সাদী সাহেবের মতো জনপ্রিয় বক্তা তারাও এই নারীদের ব্যাপারে, কমিউনিস্টদের ব্যাপারে নানা রকম কথাবার্তা বলছেন। তো সেইগুলো জনপ্রিয় হতে 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 এখন আমাদের নারীদের একটা বিরাট অংশ তারা আসলে এখন অবরোধবাসিনী হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবেন যে আসলে এখানে খোলামেলা পোশাক, 70-এর দশকে যেভাবে নারীরা পোশাক পরতেন, এমনকি পাকিস্তান জমানাতে যখন এটা একটা ইসলামিক রাষ্ট্র বলে প্রচার করা হতো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে অ্যাভারেজ ড্রেস কোড ছিল, পোশাক ছিল, তাদের যে একটা স্বাভাবিক যে চালচলন ছিল, সেটাকে এখন আলটিমেটলি রিভার্স হয়ে গেছে। 1966-67 সনে রোকেয়া হলের কিছু দৃশ্য যদি আপনি দেখেন, কপালে লাল টিপ পরা, সাদা শাড়ি পরা, তারপরে শেষে সেই হাফাতা ব্লাউজ পরে যেভাবে তারা ওই সময়টাতে চলাফেরা করেছেন, এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জিনিসগুলো সম্ভব না। এর কারণ হলো অনেক ছাত্রছাত্রী তারা মনে করছেন যে এই যে তারা হিজাব অবস্থায় আছেন, এবং শুধু যেনতেন হিজাব না, একে বলা হয় একেবারে পরিপূর্ণভাবে সুন্নতি হিজাব। তারা হাতে মোজা পরছেন, পায়ে মোজা পরছেন, পুরো মুখ ঢেকে ফেলছেন। তো এইভাবে তারা নিজেদেরকে অবরোধ করে তারা বিশ্ববিদ্যালয়ে আসছেন, এবং এটাকে তারা মনে করছেন যে তাদের একটা অধিকার। এবং তাদের এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারীদের যে এই অবস্থা, এটাকে শেখ হাসিনা একেবারেই পছন্দ করতেন না। তিনি মনে করতেন এটা একটা জামাতি চক্রান্ত, এরা এই মেয়েদেরকে বিভ্রান্ত করে ফেলছে। এবং ইনি একবার ঠাট্টা করে বলছিলেন যে এরাদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত তাঁবু, লাইফ টেন্ট, জীবন্ত তাঁবু। তো যেহেতু শেখ হাসিনার ক্ষমতা ছিল তখন এটার কেউ বিরোধিতা করতে পারেনি। এখন বাস্তবতা হলো যে পরিবারের সমাজে নারী বলেন পুরুষ বলেন, আমাদের এই সমাজে এখন পর্দা প্রথা, হিজাব প্রথা, এটা এখন সৌদি আরব, মক্কা, মদিনা, এমনকি যাকে বলা হয় ইরানের চাইতেও এটি এখন বেশি হয়ে গেছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে নারী বিষয়ক যে কমিশন, সেই কমিশন যে নারী নীতি প্রণয়নের জন্য যে সুপারিশমালা দিয়েছে, সেই সুপারিশে যে সকল প্রস্তাবনা করা হয়েছে এগুলো সরাসরি শরিয়া আইনের, মানে মুসলিম শরিয়া আইনের বিরোধিতা করে, একদম বিপরীত। তারপরে পৈতৃক সম্পত্তিতে তাদের যে সম অধিকার থেকে শুরু করে আরও যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং যে সকল কথাবার্তা বলা হচ্ছে যে শরীর নারীর, তো কাজেই সেখানে সে শরীর সে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। এখানে সেক্সুয়াল ভায়োলেন্স এবং বৈবাহিত জীবনে তার অনুমতি ছাড়া যদি স্বামী তার সঙ্গে সেক্স করতে চায় বা জোরাজুরি করে, যৌন মিলন করতে চায়, তো সেক্ষেত্রে নারী তার স্বামীর বিরুদ্ধে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধর্ষণের মামলা দিতে পারবে। এরকম কথাবার্তা ছড়িয়ে পড়েছে। ভিতর কি আছে বা না আছে আমি কিছু জানি না। এটা নিয়ে বাংলাদেশের প্রায় সকল মূল ধারার ইসলামী সংগঠনগুলো রাস্তায় ব্যাপক বিদ্রোহ করেছে, বিক্ষোভ করেছে। তারপর মসজিদগুলোতে জুমাবারের যে খুতবায়, মানে যাকে বলা হয় এদেরকে নিয়ে খুব অশ্লীল অসভ্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে যারা এই ধরনের কমিশনের সঙ্গে সম্পৃক্ত এবং যে ধরনের প্রস্তাবনা দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যথেষ্টভাবে বিব্রত হচ্ছে। এর কারণ হলো তিনি এই কমিশনের রিপোর্টটা পাওয়ার পরে বলতে গেলে আনন্দে উদ্বেলিত হয়েছেন।
এবং অন্যান্য যে কোনো অনেকগুলো কমিশন তিনি করেছেন, যেমন সংস্কার কমিশন করেছেন, ঐক্যমত্য কমিশন করেছেন, সংবিধান কমিশন করে মানে প্রণয়ন কমিটি করেছেন। তো এই কমিটিগুলো রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু এই নারী কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট পাওয়ার পর তিনি যতটা আনন্দ প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সেটা অন্য কোনোটাতে করেননি এবং এটা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং এই কথা প্রচার হওয়ার পর তো হুজুরা মারাত্মক ক্ষেপে গিয়েছে। তো যাই হোক, এভাবেই চলছে। তো চলার পর এখন যেটা দেখা গেল, সেই নারীবাদী যে সংগঠনগুলো রয়েছে তারাও কম যান না, তারাও তো বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে আসছেন, তারাও এখন রাস্তায় নেমেছেন এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকাতে তারা সমাবেশ করেছেন। এবং আপনারা জানেন যে এখানে সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে সংসদ ভবন এলাকা কেপিআই জোন, ভীষণ গুরুত্বপূর্ণ কৌশলগত একটি এলাকা। সংসদ ভবন, ক্যান্টনমেন্ট এর এলাকা, বিশেষ করে ক্যান্টনমেন্টের যে অর্ডিন্যান্স এরিয়া, লগ এরিয়া, যেখানে অস্ত্রশস্ত্র থাকে, তারপর শেষে সেনাপ্রধানের বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, বঙ্গভবন, এগুলোকে কেপিআই জোন বলা হয়। বাংলাদেশ ব্যাংকের যে ক্যাম্পাস, যেখানে এগুলোকে কেপিআই জোন বলা হয়, তদ্রূপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে এই সংসদ ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, এটা একটা কেপিআই জোন। তো এই জোনে তারা যে সমাবেশ করতে পেরেছে বা খুব অল্প সংখ্যক লোকজন নিয়ে তারা যে ব্যাপক আয়োজন করতে পেরেছে এবং যেভাবে সমস্ত মূলধারার মিডিয়াগুলো সেখানে হুমড়ি খেয়ে পড়েছে, এতে করে 3-4টি বিষয় আমাদের ধর্তব্যের মধ্যে এসেছে। প্রথমত হলো যে এই যারা এখানে আন্দোলনে এসেছেন তাদের এই আন্দোলনের পেছনে সরকার একটা মৌন সমর্থন আছে এবং সরকারকে যারা সমর্থন করেন এরকম বিভিন্ন গোষ্ঠীর আর্থিক অনুদান থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট সেখানে রয়েছে। এবং আমাদের দেশের যে সুশীল সমাজ, তারপরে সুশীল সমাজের ধারক বাহক হিসেবে পরিচিত কয়েকটি পত্রিকা, তারা এই যে টোটাল নারীবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভকে প্রমোট করেছে। এবং সেগুলোর যে ভিডিও ফুটেজ আমরা দেখলাম, সেখানে মেয়েরা অদ্ভুত সব পোশাক পরেছেন, অদ্ভুত ভাষা ব্যবহার করেছেন এবং তাদের যে স্লোগানগুলো ছিল, সে স্লোগান ছিল খুবই ঝাঁঝালো, তিতা এবং অনেকটা বিদ্রুপাত্মক। এবং বলতে গেলে আমাদের যে তৌহিদি জনতা, তাদেরকে রীতিমতো উস্কে দেওয়ার মতো তারা মন্তব্য করেছেন। যেমন তারা বলছেন যে আমরা তো কিছু চাইনি, চাইতে আসলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা। তো এই ধরনের যে স্লোগান দেওয়া, যে আমরা বেশ্যা হয়ে গেলাম, আমাদেরকে বেশ্যা বানিয়ে দেওয়া হলো। এবং হুজুরদের মধ্যে কেউ কেউ, মানে যারা ইসলামপন্থী লোকজন আছে, তারা কেউ কেউ গালি দিয়ে বলেছেন যারা এই কাজগুলো করে তারা বেশ্যা। আবার কেউ বলার চেষ্টা করেন এরা খানকি। আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে এদের কারোর, মানে এই যারা কমিশন, এদের কারোর জামাই নাই। আবার এখানে যারা যারা গেছেন তাদেরকে নিয়ে ভীষণ রকম কটূক্তি করা হচ্ছে। তো এইগুলোর একটা প্রতিবাদ। আপনি জানেন যে আমাদের একজন আলোচিত সমালোচিত নায়িকা আছে পরিমণি, তো তিনি একবার জেলখানাতে বোধহয় ঢুকেছিলেন বা কী করেছিলেন জানি না। তো ঢাকা কোর্ট থেকে বের হয়ে আসার পর তিনি হাতে একটা লেখা লিখেছিলেন, ফাকমি। তো ফাকমি, এই কথা নিয়ে তখন সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। তো এটা নানা রকম পরিমণির পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হয়েছে। তো তদ্রূপ পরিমণি যে প্রতিবাদটা জানিয়েছিলেন যে আমাকে আর তোমরা কত পারো, যদি পারো তো আমাকে এই কাজটা করো, দেখি কেমন পারো। তো যাই হোক, ঠিক তদ্রূপ এইভাবে এখন যারা নারীবাদী সংগঠনগুলো রয়েছেন তারা রাস্তায় নেমেছেন। তারা ওই আগে যেভাবে ধরেন শেখ হাসিনার কটূক্তির ফলে সবাই নিজেদেরকে রাজাকার পরিচয় দিতেন, যে তুমি কে আমি কে, রাজাকার বলছে কে, স্বৈরাচার। এখন তদ্রূপ চাইতে এলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা, বলেছে কে, নাম দিয়ে দিল অমুক। তো এই যে নারীরা যে বের হয়ে আসার আবার এটার প্রতিক্রিয়ায় আবার দেখলাম যে এই যে তারা এই কাজগুলো করেছেন, তৌহিদি জনতা ভীষণভাবে খেপেছেন, বিশেষ করে পুরুষরা। এখানে আমি একটা অসাম্য দেখতে পাচ্ছি। এর কারণ হলো নারী এবং পুরুষের মধ্যে তো যুদ্ধ হবে না। এখানে মেয়েদের যে অংশটি স্বাধীনতা চাচ্ছেন, পোশাকের স্বাধীনতা চাচ্ছেন, নিজের শরীরের স্বাধীনতা চাচ্ছেন, অবাধ যৌনতার স্বাধীনতা চাচ্ছেন, তার যার সঙ্গে ইচ্ছে তিনি যৌন কর্মে লিপ্ত হবেন, যেখানে চায় সেখানে।
এই যে স্বাধীনতা চাচ্ছেন, তিনি যেভাবে যৌনকর্মীদের তারা এই মানে বলা হচ্ছে যে যৌনকর্মীদেরকে পেশা হিসাবে বা তাদেরকে শ্রমিক হিসাবে যাকে বলা হয় মর্যাদা দিতে হবে। তাহলে যদি শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হয় তাহলে তো আপনাকে একটা ট্রেড ইউনিয়ন থাকতে হবে। এরপরে এদের যে কর্মকাণ্ড এটাকে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আনতে হবে, এদের প্রতিনিধি থাকবে সব জায়গাতে। এটা তো স্বাভাবিক যখন আপনি একটা ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রির জন্য আপনাকে লোন স্যাংশন করতে হবে। কেউ যদি একটা যৌনপল্লী বানাতে চায় ঢাকা শহরে, এবং তার জন্য সে সরকারের কাছে জায়গা চাইতে পারে। আমরা যেভাবে ইন্ডাস্ট্রিয়াল প্লট দেই, রাষ্ট্র যেভাবে ইন্ডাস্ট্রিয়াল প্লট দেয় তেজগাঁতে, বিভিন্ন ইপিজেটে, তো এইভাবে তো যৌনপল্লী যদি কেউ স্থাপন করতে চায় এবং এটাকে আপনি শিল্প ঘোষণা করেন, তাহলে তো তাকেও আপনাকে যৌনপল্লী স্থাপনের জন্য জায়গা দিতে হবে, ব্যাংক থেকে লোন দিতে হবে, এবং এদের অধিকার সংরক্ষণ করার জন্য আরও অনেক কাজ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে যারা ইসলামপন্থী লোকজন আছে তারা ভীষণ রকম অপমান বোধ করছেন, রেগে মেগে একদম অস্থির হয়ে যাচ্ছেন, এবং মসজিদে শুক্রবারে সবাই যে যার মতো করে যারা আলেম ওলামা রয়েছেন তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। ফলে উভয় পক্ষ যে মুখামুখি, সেই মুখামুখিতে একদিকে হুজুর নামধারী যে সমস্ত ইসলামপন্থী রয়েছেন তারা, অন্যদিকে নারীবাদী যারা রয়েছেন, এবং ইদানিং যে কথাগুলো বলা হচ্ছে যে এই বিদ্রোহটা শুরু হয়েছিল তসলিমা নাসরিন ভার্সেস তৎকালীন যারা ইসলামপন্থী ছিলেন তাদের মধ্যে, বিশেষ করে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক। এবং আমার তখন মনে আছে যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন আলিমুল্লামারা নামলো, তখন বাংলাদেশে বসে তসলিমা নাসরিন তিনি লিখেছিলেন মাওলানা আজিজুল হক সাহেবের বিরুদ্ধে যে আমি সেই শাইখুল হাদিস আজিজুল হককে বিয়ে করতে রাজি এই শর্তে, এই বাংলাদেশে বসে। তো এখন এই যে তসলিমা নাসরিনের যে সাহস এবং দুঃসাহস, পরবর্তী তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়, কিন্তু তিনি এখন গ্লোবাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। ইন্ডিয়া তাকে জেড ক্যাটাগরির যাকে বলা হয় ফ্যাসিলিটিস দিচ্ছে, সুইডেন তাকে আশ্রয় দিয়েছিল, ইউরোপে তিনি অনেক দিন ছিলেন। তো এখন সবাই বলার চেষ্টা করেছেন যে এক তসলিমা নাসরিনকে বিদেশে নির্বাসনে পাঠিয়ে এখন হাজার হাজার তসলিমা নাসরিন বাংলাদেশ সব জায়গায় তৈরি করা হয়, যে এখন এক তসলিমা নাসরিনকেই তারা মোকাবেলা করতে পারেনি। তো সেখানে বাবা হাজার হাজার তসলিমা নাসরিনকে তারা কীভাবে মোকাবেলা করবে? তো এইভাবে নিয়ে বিতর্ক চলছে। যাই হোক না কেন, জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।